আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান। ভোটের ফল আইএফআইসি ব্যাংক ভোটের ফল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমাদের সবচেয়ে বিনিদ্র রাত কেটেছে, আমরা সকলেই টেনশনে ছিলাম। সারা রাত ধরে আমরা টেলিভিশনের সামনে বসেছিলাম ফলাফল আসার জন্যে। বিনিদ্র রাত কাটিয়ে আজকে সেই মহেন্দ্রক্ষণ যখন ফলাফলের একটা সম্ভাব্য চিত্র আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 213টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন। এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন দুইজন আলোচক। আমার সাথে রয়েছেন জাতীয়তাবাদী দলের সহ সম্পাদিকা, আন্তর্জাতিক সম্পাদিকা অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, এবং আরও রয়েছেন প্রফেসর মাফরুহি সৈয়দ সাত্তার। আপনাদের দুজনকেই টেলিভিশন এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নাসরিন আপা, আপনাকে নিয়ে শুরু করি। আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ইতিমধ্যেই, 2/3 মেজরিটি, এবং বিএনপির ইতিহাসে প্রথম যখন নির্বাচন হয়েছিল, জেনারেল জিয়া যখন নির্বাচন করেছিলেন 1978 সালে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে 207টি আসন পেয়েছিল বিএনপি, এবং তারপরে এইটাই সবচেয়ে বেশি আসনে বিএনপি জয় করেছেন। যদিও তার মধ্যে একটা নির্বাচন হয়েছিল 1996 সালে 15 জন ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে সকলে ছিল না, অন্যান্য দল ছিল না, কিন্তু এইটাই আমাকে ধরতে হবে যে সবচেয়ে বেশি আসনে আপনারা জয়লাভ করলেন এবং 2/3 মেজরিটি আপনারা পেয়েছেন। এবং আপনাদের চেয়ারপারসন বলেছেন যে 12 তারিখের নির্বাচনের পর 13 তারিখ থেকে আপনারা কাজে লেগে যাবেন। তা আপনি বিশিষ্ট আইনজীবী, আপনাকে একটা স্মরণ করে দিচ্ছি আমি যে 2011 যখন আসলো বাংলাদেশে, তখন থেকে আপনাদের বহু বিএনপির নেতা নেত্রী কর্মীর উপরে প্রচুর পরিমাণ মামলা মোকদ্দমা হয়েছিল, এবং সেই থেকে প্রায় 30 লক্ষ মানে আপনাদের প্রায় 1 লক্ষাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা ছিল, এবং সেই মামলায় তারা জর্জরিত অবস্থায় ছিলেন। তারা সেখান থেকেই শুরু হয়েছিল, এবং 2024 পর্যন্ত আপনারা মামলা মোকদ্দমা ফেস করেছেন। এখন আপনার নির্বাচনে জয়লাভ করেছেন, 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের এই মামলা মোকদ্দমার বিষয়টা কি সেই আগের মতনই থাকবে, যে আপনারা যেভাবে মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, আপনাদের প্রতিপক্ষ কি সেই অবস্থা থাকবে কিনা? ও আচ্ছা, আপনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসা। জি, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, বিএনপি 2026 সন, এটা আমরা 2001 থেকে 6 লাস্ট যেই টার্মটা আমাদের দেশনেত্রী, আপসীন দেশনেত্রী, ওনার সাথে আমরা যখন ছিলাম ঠিক 20 বছর। তো এই রাজনৈতিক যেই পথযাত্রা, গণতান্ত্রিক মহাসড়কে উঠবার জন্য যেই ত্যাগ, যেই তিতিক্ষা, যেই মানে নির্যাতন নিপীড়নের ভিতর দিয়ে আমরা গিয়েছি, গুম খুন হাজার হাজার। তো হ্যাঁ, মামলা মোকদ্দমা 111-এর গভর্নমেন্ট করেছিল, তার সাথে আওয়ামী লীগ এসে আরও লক্ষ লক্ষ মামলা অ্যাড করেছিল, লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে। এখন ওগুলো ফেস করে আমরা যখন মনে হয়েছে সেকেন্ড ক্লাস সিটিজেন এই দেশটার, কথা বললেই মামলা দেয়, কথা বললেই হামলা করে, কথা বললেই গুম করে, মানে আমরা তো টিকতে পারছিলাম না। তো সেই রকম একটা অবস্থার ভিতর দিয়ে গিয়ে আজকে 17 বছরের অধিক সময় পরে যখন এই 2/3 মেজরিটি পেয়েছে আমাদের দলটা, তা আলহামদুলিল্লাহ ভালো। তবে বিজয়ী এবং বিজিত যারা আছেন, আমরা মনে করি যে সহা অবস্থানে আমরা থাকব। যেই কারণে আমাদের দল থেকে বারবার বলা হয়েছে কোনো বিজয় উৎসব আমরা ইনশাল্লাহ করব না। কোনো বিজয় উৎসব করে কারো মধ্যে কোনো রকম আপনার উত্তেজনা তৈরি করা কিংবা তাদের কষ্টের মাত্রাটাকে বাড়িয়ে আমরা দিব না। আমরা বরং মসজিদে মসজিদে দোয়া খায়ের,
মিলাদ মাহফিল এর ভেতরে আমরা থাকব। আমরা ওই যে মানে খুব একটা দেখানো, খুব একটা শো অফ, এটা দরকার নেই। না, মামলা মোকদ্দমাটাই বলছি, কারণ হচ্ছে মামলা মোকদ্দমার সাথে এটা হলো যে আপনি দেখেন আমি জানি, আসছি আমি সেটাই, বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যিনি ভূমিকা রেখেছেন তিনি হলো বেগম জিয়া, ঠিক। মরহুম বেগম জিয়া, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি মামলা মোকদ্দমার সময় তিনি কিন্তু দেশ থেকে চলে যাননি, তিনি কখনো না। ছিলেন এবং এই মামলা মোকদ্দমার জন্যই তিনি জেলে ছিলেন। এবং আমরা বিশ্বাস করতে যথেষ্ট কারণ আছে যে তার উপরে স্লো পয়জনিং করা হয়েছিল এবং তিনি তার জীবন দিয়ে গেছেন এই জিনিসটা। সেই জিনিসটার থেকে আপনারা কোনো মানে নতুন কিছুতে যাবেন কিনা মামলা মোকদ্দমার বিষয় নিয়ে? হ্যাঁ, না, মামলা মোকদ্দমার বিষয় হচ্ছে কি বিচার। আমি যদি বলি বিচার, মামলা মোকদ্দমা যে ঘটনাগুলো 1/11-এর এইবার 24-এর যে জুলাই আন্দোলন সেখানে ঘটেছে, সেখানে আপনার গণহত্যার মতন নিকৃষ্টতম ঘটনাও তো ঘটেছে। হাজার হাজার ছাত্র জনতার জীবন দিয়েছে এবং প্রায় 40,000 ছাত্র জনতা তার আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়ে গেছে এবং শতখানেকের উপর শিশুদের হত্যা করা হয়েছে। এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো তো সুনির্দিষ্ট। মুন্নিপা, একটু নজরুল ইসলাম খান কথা বলছেন, আমরা একটু তার কথা শুনতে যাচ্ছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। গণভোটে হ্যাঁ মোটামুটি জয়যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। সেক্ষেত্রে তাই তো হওয়ার কথা, কারণ আমরাও তো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম। নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল, বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন, সেই হিসাবে এই নির্বাচন অন্যান্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই? শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার। কতটুকু? মোটামুটি, কারণ আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। স্যার, চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল আপিল বিভাগের আদেশের কারণে ঘোষণা করা হয়নি। ওখানে আমরা যতটুকু জানি বিএনপি প্রার্থী এগিয়ে আছে। এখন এই বিষয়টা সুরাহা কিভাবে হবে? আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন। আর এই 2-3 ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই। সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনারা যদি সব ব্যাপারে আমার কাছে জানতে চান আমি তো আপনার বলতে পারবো না, বলা উচিত হবে না আমার। মধ্যরাতে জামায়াত ইসলামের 12 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছিল, তখন রাত 4টা বাজে। সেই 12 সদস্য প্রতিনিধি দল মধ্যরাত না, 4টায় তারা বলেছে যে ভোটের যে ফলাফল সেখানে কিছুটা ঘষামাজা করা হয়েছে এবং জনগণের রায় যদি প্রতিফলিত না হয় তাহলে তারা সামনের দিনে কঠোর আন্দোলনে যায়।
মনে কষ্ট আছে তাদের, তারা বলতেই পারেন। তবে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। আপনারা যে বলছেন 2/3 আসলে আপনারা জয়লাভ করেছেন, আপনাদের যে জয়ের ব্যাপারে যে আশাবাদ ছিল তার সাথে কি সেটা মিলেছে কিনা? বলেন যে আপনাদের যেটা আপনার প্রত্যাশা ছিল আসন জয়ের। দেখেন, আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে, এটা সবাই তাই মনে করে। এমনকি যারা 200-400-500 ভোটও পায় তারাও বিজয়ের আশা করেই নির্বাচনে অংশগ্রহণ করে। তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না। আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরো ভালো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। স্যার আপনার কাছে একটু আসি। আপনি শুনছিলেন আমাদের নজরুল ইসলাম খান বলছিলেন এবং উনি খুব পজিটিভ কথাই বলছিলেন যে নির্বাচন হয়ে গেছে এবং সকলকে এই ফলাফল মেনে নেওয়া উচিত। তা আপনি কিভাবে দেখেছেন নির্বাচনটাকে? ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এনটিভির কাছে আমার সহ আলোচককে স্বাগতম এবং কৃতজ্ঞতা। আমি প্রথমেই আসলে আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, একজন জুলাই যোদ্ধা হিসাবে, রাজপথের একজন কর্মী হিসাবে আমি প্রথমেই স্মরণ করছি এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের আমি রোগ মুক্তি কামনা করছি। যারা সংশ্লিষ্ট পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একক কারণ না হলেও জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পক্ষেই জন্যই সম্ভব হয়েছে। আমি জুলাই অভ্যুত্থানের আমরাও অনেক আমাদের যেটা এখানেও আলোচনা হচ্ছিল যে আমাদের অনেক ইচ্ছা আছে, আমাদের অনেক চাওয়া আছে। আমি যেভাবে দেখি প্রথমত আসলে এই জুলাইয়ের আমি প্রথম যেটি দেখি সেটা হচ্ছে স্বৈরাচারের পতন, ফ্যাসিস্টের দেশ থেকে পালানো, এটা বড় সাফল্য। এর পরের যেই সাফল্যটাকে আমি দেখি সেটি হচ্ছে যে এই যে কালকে আমরা যে একটা নির্বাচন, যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, আমরা আসলে ভুলেই গেছিলাম যে একটা দেশে এরকম একটা নির্বাচন হওয়া সম্ভব। বিশেষ করে দেখেন এমন একটা সরকারে নির্বাচন করলেন অনেকভাবেই, যারা এই বিষয়ে আরও অভিজ্ঞ, যারা এই বিষয়ে একাডেমিক যাদের আছে তারা বলতে পারবেন যে হয়তো বিভিন্ন দিক থেকে তারা দুর্বল ছিলেন, বিভিন্নভাবে তাদেরই ছিলেন, কিন্তু আসলে এই যে সরকার একটা এরকম নির্বাচনের আয়োজন করতে পেরেছেন এবং আমরা সকলে যে যেটাকে আমরা বলি উৎসব মুখর, অর্থাৎ কোনো রকম ভয়ভীতি ছাড়া, কোনো ধরনের প্রভাব ছাড়া যে আমরা ভোট কেন্দ্রে গিয়েছি এবং ভোটটা প্রদান করতে পেরেছি, সেজন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাই। এবং এর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, শুধু সরকারের তো না, নির্বাচনী প্রক্রিয়ায় অনেকে সংশ্লিষ্ট থাকেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা যে তারাও জুলাই যোদ্ধাদের কথা বলেন। আসলে জুলাই যোদ্ধা তো আসলে তো এটা ওই যে আলাপটা হচ্ছিল, এই সংগ্রাম কিন্তু দীর্ঘদিনের। আমরা এক অর্থে খুব অভাগা জাতি যে আমরা বারবার স্বপ্ন দেখেছি, বারবার এই জাতি জেগে উঠেছে, আবার বারবারই যারা সুযোগ সন্ধানী ছিল তারা সেগুলো দখল করে নিয়েছে। তো এই যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই জায়গাটাতে যে তারা যারা কর্মরত, যারা দায়িত্ব পালন করেছেন, তারা যে আমাদেরকে একটা আশার আলো দেখিয়েছেন, তারা যে একটি কাজ করেছেন, সেই জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞ। আরও একটি কথা আমি একটু সাবধানতার সাথেই বলবো যে হ্যাঁ, অবশ্যই যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে মানে এখন পর্যন্ত যে বেসরকারি ফলাফল পাওয়া যাচ্ছে তাতে আমি অনেক জায়গায় শব্দটা ব্যবহার করতে দেখছি ভূমিধস বিজয়। এই মানে এটি কিন্তু অস্বীকার করার উপায় নাই, কিন্তু তারপরেও আমি বলি যেটা আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেব। উনি কিন্তু এই কথাটাকেই মিন করেছেন যে আমার মনে হয়েছে যে আসলে ভূমিধস বিজয় হয়েছে, তারপরে যে বিজয়ী হয়েছে তার যেন ভূমিধস কিসে না নামেন, আবার ওই অপকর্মে না নামেন।
উনি এই আনন্দ উচ্ছ্বাসটাকেও প্রকাশ করতে বলেছেন একেবারেই মানে এমনভাবে যাতে দেশের জন্য, যেই দেশের আমরা স্বপ্ন দেখি, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতে চাই, সেই পথে কোনো বাধা সৃষ্টি না হয়, সেই জন্য উনাকেও ধন্যবাদ। উনি একই আপা- সাথে আপনার কাছে একটু আসি, আপনাদের নজরুল ইসলাম খানের কথা শুনলাম আমরা, জি। এবং উনি খুব পজিটিভ কথাই বললেন। আপনারা সরকার গঠন করবেন, তো প্রথম 100 দিনের আপনাদের কোনো রোড ম্যাপ আছে কিনা সরকার না, আছে গঠনের? তো। এটা তো বলেছে যে কত কর্মসংস্থানের ব্যাপারে, অর্থনীতি সচল করবার বিষয় আছে। কারণ আপনি তো জানেন যে সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংস করে দিয়ে গেছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার যে সরকারটা ছিল। কাজেই এই এখন যেমন বিনিয়োগে একটা স্থবিরতা নেমে এসেছে, এবং একটা নির্বাচিত সরকার, নির্বাচিত রাজনৈতিক সরকারের অর্থই হচ্ছে জনগণের আস্থা আর বিশ্বাস। যেই ম্যান্ডেট তারা আমাদেরকে দিয়েছে, যেই ম্যান্ডেট তারা সাধারণত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে দিয়ে থাকে, যে এর মাধ্যমে আবার ভাইস ভার্সা ওনারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আবার ওনাদের বিশ্বাসটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। এটার ব্যত্যয় যদি ঘটে এই 5ই আগস্টের পরে, তাহলে কিন্তু এই যে এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা টেকসই হবে না। কারণ 5 তারিখের পরে আমরা দেখেছি যে এটা সাস্টেইন করতে হলে যে স্বৈরাচার শেখ হাসিনা, তার ওপর এত রাগ, এত ক্ষোভ মানুষের কেন জন্মেছিল? কারণ তারা পরপর 3টা আর 1টা 2008-এরটাও 4টা নির্বাচন জনগণকে ভোট দিতে দেয়নি। জনগণ তাদের ইচ্ছার যে বহিঃপ্রকাশ, তার পছন্দের মত প্রকাশের যেই স্বাধীনতা, সেটাকে খর্ব করেছিল, হরণ করেছিল, কণ্ঠরোধ করেছিল। ওই কারণেই আপনার সব কিছু মিলিয়ে, বৈষম্য বলুন, সব কিছু মিলিয়ে আমরা যখন দেখলাম জুলাই এবং আগস্টের 36 দিনের যেই বিপ্লব, আর তার আগে আমরা যে 17 বছর ধরে একেবারে দানবের মুখে দাঁড়িয়ে, রাষ্ট্র তো দানবের মতো আমাদের সাথে আচরণ করেছে, তার মুখে দাঁড়িয়েই আমরা আমাদের সভা সমাবেশ কথা বলার চেষ্টা করে অর্থাৎ গেছি। আপনাদের একটা সুনির্দিষ্ট পথরেখা, মানে যেরকম একটা তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। I have a সুতরাং plan, 13 এটা- তারিখ থেকেই আপনারা এই এই কার্যকারিতে যাবেন বলে মনে হয়। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাতে যাবেন, এবং সেই সাথে কর্মসংস্থান তৈরি করা এবং অর্থনীতির চাকাটা সচল রাখাই সচল করাটা সবচেয়ে প্রথম বড় চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ। কারণ আপনারা সবাই জানেন, বাংলাদেশ ব্যাংক থেকে যখন 810 কোটি টাকা চুরি হয়ে গেল, সবগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান মুখ মনিয়াপা, থুবড়ে। আপনাদের কর্মসূচি নিয়ে শুনবো। আমরা শুনছিলাম প্রফেসর স্যার কাছ থেকে। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই সরকারের কাছে শিক্ষা সংস্কার নিয়ে আপনার কি ধরনের আশা আপনি ব্যক্ত করেন? ধন্যবাদ। আমরা আসলে যারা শিক্ষার সাথে জড়িত দীর্ঘদিন ধরে, বিশেষ করে তত্ত্বাবধায়ক, এই তত্ত্বাবধায়ক আমাদের যে বর্তমান সরকার আসলেন, এই সরকার আসার পর অনেকগুলো কমিশন হয়েছিল, কিন্তু শিক্ষা বিষয়ে কোনো কমিশন না হওয়াটা কিন্তু আমাদের জন্য একটু কষ্টের, দুঃখের ছিল। সেজন্য আপনি একদম যথাযথ জায়গায় আমাকে প্রশ্ন করেছেন। আমরা আসলে দীর্ঘদিন ধরেই যে জিনিসটার অভাব লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এখনও, মানে যদি এক কথায় বলি যে এটা আধুনিকায়ন হয়নি, অথবা এর যে বিজ্ঞানসম্মত পরিবর্তন সেটা কিন্তু হয়নি। আর এর মধ্যে আমি হয়তো অনেকটা মানে আমি যেটা মানে ওইভাবে না বললেও একভাবে যেটা বলতে পারি, যে আমরা আসলে দীর্ঘদিন ধরেই, গত 17 বছর তো অবশ্যই, আমরা শিক্ষার যে মানে কি বলবো এটাকে, যে অবমূল্যায়নটা দেখেছি, শিক্ষার যে নিচের দিকে নেমে যাওয়াটা দেখেছি, এইটাকে রোধ করার জন্য আসলে সুস্পষ্ট কিছু পরিকল্পনা প্রয়োজন। আমরা যেটা মনে করি যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত একটা যোগাযোগ থাকতে হবে। আমার প্রাথমিক শিক্ষায় খালি আমরা বারবার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছি। তো এই মূল কথা হচ্ছে যে আসলে শুধু মানে বিদেশের কোনো ভালো জিনিসকে নিয়ে আসা নয়, এইটা আমাদের দেশের জন্য কতখানি প্রযোজ্য, আমাদের দেশের সংস্কৃতির সাথে আমাদের দেশের বিভিন্ন যে মানে প্রাণ প্রকৃতি বলেন, এর সাথে আমাদের কোনটা প্রয়োজনীয়, সেই অংশগুলোকে আমাদের মতো করে নেওয়া।
যে যেমন একেবারে যদি একটা উদাহরণ দিই, যে শুধু আমি এমসিকিউ করে ফেললাম, অথবা শুধু আমি এই যে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে আমার যে পড়াশোনার পদ্ধতি হবে সেখানে আমরা কি পড়াবো, বিশেষ করে আমরা যেই জায়গাগুলোতে খুব এই যে প্রতিযোগিতামূলক যেই জায়গাটা, সেই জায়গাটাকে প্রতিযোগিতাটাকে আমরা কিভাবে নিয়ে যাব, এই প্রতিযোগিতাটা কি নিছক একটা সার্টিফিকেট পাওয়ার জন্য হবে, আবার শিক্ষাটাকে আমরা সেই জায়গায় নিতে চাই যেখানে আসলে একজন মানুষ স্যার আপনার প্রকৃতপক্ষে এটা আমি আর একটু শিক্ষিত ফিরবো, হবে। আপনার জি। কাছে ফিরবো। আমরা একটু নাহিদ প্রিন্সের কাছে যেতে চাই, আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ প্রিন্স, আপনার কাছে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো কুমিল্লায় আছেন এই মুহূর্তে। আমরা নির্বাচনের পরে, আমাদের দেশে একটা কালচার আছে যে নির্বাচনের পরে যারা হেরে যায় তারা সহিংসতা করে, তো এরকম কোনো ঘটনা আপনি দেখছেন কিনা ওখানে? না, কুমিল্লায় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, তবে সে নির্বাচনের শুরু থেকে অনেক ধরনের সহিংসতার ঘটনাই ঘটেছে। আমরাও ধারণা করেছিলাম নির্বাচনের আগের দিন রাতে যে সহিংসতার ঘটনা ঘটতে পারে। বেশ কিছু আসন পুলিশের চিহ্নিত তালিকায় ছিল, যেটি খুবই রেড জোন হিসেবে ধরা হয়েছিল, সহিংসতাপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়েছিল, কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু কালকে রাত থেকে এখন পর্যন্ত ঘটেনি। মানুষজনই নেই বলা যায়, পুরো এই শহরটি ঘুরলাম, তেমন কোনো এরকম মিছিল বা জটলা মানুষের সেটি দেখা যায় না। তবে এর আগে 24শে নির্বাচনও আমরা দেখেছি যে এই নির্বাচনের পরবর্তী সময়ে মানুষের উচ্ছ্বাস, তারপরে এই যে জটলা বাঁধা বা ভাঙচুর সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু এবারের নির্বাচনের আজকে সকাল থেকে সেই চিহ্ন কিন্তু দেখা যায়নি। যদি আপনাকে একটু সমীকরণ বলি, যে কুমিল্লার 11টি আসন, সেখানে 8টি আসনে বিএনপি জয়লাভ করেছে বিপুল ভোটের ব্যবধানে। শুধু 3টি আসনে, একটি জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের, তিনি কুমিল্লা 11 আসন থেকে লড়াই করেছেন, তিনি সেখান থেকে জয়যুক্ত হয়েছেন। এছাড়া একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কুমিল্লা 4 আসন থেকে বিপুল ভোটে, উনি 1,10,000-এর বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 1,60,000। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন তিনি মাত্র 49,000 ভোট সেখান থেকে পেয়েছেন। তো পুরো সার্বিক চিত্র যদি বলি, যে কুমিল্লা 49 লাখের বেশি ভোটার, সেখানে গতকালকের যে ভোট গণনা হয়েছে সেখানে 55% ভোট পড়েছে পুরো কুমিল্লার 11টি আসন জুড়ে। পোস্টাল ভোটের এখনও পূর্ণ ফলাফল আমরা এখনও পাইনি, তবে সেটি পেলে আপনাকে জানাতে পারবো যে কি অবস্থায় রয়েছে। পুরো 1,11,000-এর বেশি পোস্টাল ভোটার। তো মানুষের মধ্যে তেমন উচ্ছ্বাস উদ্দীপনা নেই, তেমন পুরো পরিবেশই শিথিল অবস্থায় রয়েছে, কারণ এতদিনের ছুটি, মানুষ গণতান্ত্রিক ধারার যে রাজনীতি ফিরিয়ে আনার যে লক্ষ্যে মানুষের এই যে ভোটাধিকার প্রয়োগ, সেটি হয়তো এই স্বস্তি ফিরে পেয়েছে মানুষ। কারণ এত বছরের যে ভোটের গ্লানি ছিল, এই 17 বছর ধরে যে ভোটের গ্লানি, মানুষ বলছে যে এই ভোটের গ্লানি থেকে বের হয়ে যে সুস্থ ধারার রাজনীতি তারা যে ফিরবে, তারা ফিরাতে চায়, যে এই ধরনের একক কেন্দ্রিক রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তারা বলছেন যে সুস্থ ধারার রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত হোক। তো এই ছিল কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। থ্যাংক ইউ স্যার। আপনি শুনছিলেন, আমাদের করেসপন্ডেন্ট বলছিলেন যে সেখানে নির্বাচনের পরে কোনো সহিংসতা নাই, মানুষের মধ্যে একটা স্বস্তি রয়েছেন, এবং সেখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো যে আমাদের জুলাই বিপ্লবের যে ছিলেন যে হাসনাত, সে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং এটা একটা মানে দেশের মানুষ যে তার জুলাই আন্দোলনের সাথে জড়িত যাদেরকে মূল্যায়ন করেছে, এটাই আমরা বুঝছি। আমি ফেরত আসছি স্যার আপনার কাছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেরকম স্যার আমরা দেখেছি চায়নাতে এক সময় তারা উচ্চশিক্ষা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন মাও সেতুং, এবং তারা বলেছিলেন যে এত উচ্চশিক্ষিত বেকার বানিয়ে আমাদের কোনো লাভ নাই, আমাদেরকে কারিগরি শিক্ষার প্রতি জোর দিতে হবে, বিকজ আমাদের আমাদের ম্যান পাওয়ারকে কর্মক্ষম করতে হবে। সেই জন্য চায়নাতে এক সময় উচ্চশিক্ষা থেকে তাকে প্রায় বন্ধ করে দিয়েছিল, এবং তারা কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছিল, এবং তার ফলে আমরা আজকে দেখছি যে চায়না সারা পৃথিবীকে কারিগরি বিষয়ে তারা সব কিছু বানাচ্ছে, এবং তাদের পণ্য সারা পৃথিবীতে রয়েছে। এবং আমাদের এই দেশে যে এই উচ্চশিক্ষাটা যেখানে আমরা দেওয়ার পর তাদেরকে চাকরি দিতে পারছি না,
আপনি কিভাবে দেখেন এটাকে স্যার? আসলে সেই একদম আপনি ঠিক জায়গায় গেছেন। আমি হয়তো আলোচনাটাকে এদিকেই নিয়ে যেতাম। সেটা হচ্ছে যে আমাদের সমস্যা হয়ে গেছে যে শিক্ষার যেই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আমরা ওই যে প্রাইমারি এবং আমি সেকেন্ডারি এডুকেশন যে বা প্রাথমিক এবং ইসের পরের যে শিক্ষাটা, এই শিক্ষাটাতে শিক্ষার জায়গাতে প্রয়োজনীয় যে আমাদের শিক্ষার প্রয়োজন, যেমন আপনি কারিগরি শিক্ষার কথা বললেন, জীবনকে তুলে ধরার জন্য যে শিক্ষা, সেই জিনিসগুলোকে অ্যাড করার পাশাপাশি, সেই জিনিসগুলোকে আনার পাশাপাশি সমাজে আসলে এক ধরনের বিপ্লব বলেন, এক ধরনের জাগরণ প্রয়োজন। সেই জাগরণটা হচ্ছে যে সেই নীতিটা হবে এরকমভাবে যে আসলে আমি যে কথাটা আপনি বলছেন যে আমি ওই যে সার্টিফিকেট, আমি বিশ্ববিদ্যালয়ের একজন MA পাস শিক্ষার্থী নাকি আমি একজন PhD-ধারী, অবশ্যই তাদের কাউকেই আমি, অবশ্যই তাদের প্রয়োজন রয়েছে এবং তাদের সবাইকেই আমি মানে খাটো করার জন্য এটা বলছি না। কিন্তু আমার যে আসলে একজন মানে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকের কাজের যে গুরুত্ব এবং একটা রাষ্ট্রের জন্য কি মানে আগের থেকে মানে মোটামুটি একটা তো আমরা জানি এবং প্রয়োজন বোধে এই বিষয়ে আরও যেই সকল গবেষণা আছে সেগুলোকে কাজে লাগানো, যে আসলে আমার আগামী 5 বছরে কি ধরনের জনশক্তি প্রয়োজন। আমার যেই কথাটি মুন্নি আপা বলছিলেন যে আমাদের এখন কিন্তু একটা সমস্যা হচ্ছে অর্থনীতিকে সামাল দেওয়া। তাহলে আমার এই অর্থনীতির জন্য কি ধরনের দক্ষ মানুষ আমার প্রয়োজন। এই যে আমাদের মধ্যে যদি এই ধারণা হয়ে যায় যে আমি ডাক্তার না হলে, আমি ইঞ্জিনিয়ার না হলে, আমি হার্ভার্ড পাশ না করলে দেশের উন্নতি হবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে এসে আমার যে আসলে মূল শিক্ষা, ওই যে প্রাথমিক বলি, তারপরের হায়ার সেকেন্ডারি বলি, এই জায়গাটাতে, এবং যেটা বলছিলেন যে কারিগরি শিক্ষা বলতে কিন্তু আমাদের দেশে অনেক সময় অনেকে একটু ভুল বুঝে একটু করেন যে আসলে কারিগরি শিক্ষা মানে কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু একজন ডাক্তার, আপনি কিন্তু একজন মানে আমরা যেটাকে মনে করছি তাই। কিন্তু প্রয়োজনটা হচ্ছে কি, প্রয়োজনটা হচ্ছে যে আপনি কোন পর্যন্ত একজন মানুষকে তার মেধাটাকে নিয়ে যাবেন সেই জায়গায়, যে তার যেই মেধাটা আছে সেই না, মেধাটা সঠিক ব্যবহার। আমাদের যে শিক্ষা যেটা যে ধরেন বর্তমানে রয়ে গেছে। কারিগরি শিক্ষা, আপনি সঠিকভাবে বলেছেন যে কারিগরি শিক্ষা ইঞ্জিনিয়ার ও কারিগর, বাট আমরা কতটুকু তার জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবো সেইটাই। যদি আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে যেতে পারে, দেন উই ক্যান অলসো প্ল্যান ফর দ্যাট, কিন্তু সেই স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন আমাদের আছে কিনা করতে হবে। কিন্তু মূল যে জায়গাটা ওই যে আপনি বলছেন যে আমার আসলে তৈরি করতে হবে একটা দক্ষ জনশক্তি। এই দক্ষ জনশক্তি তৈরি করতে যে আমার এই মুহূর্তে যেটা প্রয়োজন, মানে শুধুমাত্র একটা দিকে ছোটা না, কারণ সবারই সম্মান কিন্তু একদম এক। এই সবাই কিন্তু যেমন শিক্ষক, সবাই শিক্ষক। এখন যদি কেউ মনে করেন যে না আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর উনি প্রাইমারি স্কুলের শিক্ষক, এই ধারণাগুলো থেকে বের হয়ে আসা যে আমার এখন হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এই মুহূর্তে প্রয়োজনীয়তা কম হতে পারে, আমার হয়তো প্রাইমারি স্কুলের শিক্ষকের মর্যাদা কিন্তু আসলে অনেক বেশি। এই জায়গাগুলোতে যেমন এই মর্যাদা বলার পাশাপাশি প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, এই জায়গাগুলোতে যাতে যারা দক্ষ মেধাবী, এনারা শিক্ষকতা থেকে শুরু করে যাতে যারা পড়তে যাবেন তারা যাতে আগ্রহী হন, তার জন্য সুযোগটা সৃষ্টি করা, সেই রকম একটা কাঠামো তৈরি করা, এগুলোই আমি মনে করি শিক্ষা পলিসির প্রয়োজন হবে, পরিবর্তনের প্রয়োজন হবে। মুনিয়াপা, আপনার কাছে আসি। আপনাদের চেয়ারম্যান বারবার বলেছেন যে ক্ষমতায় গেলে এবার উনি দুর্নীতির টুটি ধরে চেপে ধরবেন। আপনি কিভাবে এটাকে বলেন, কিভাবে আপনারা করবেন সেটা? না, সেটা এখানে তো আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির বিষয়গুলো আসবে, যে প্রত্যেকটা সেক্টরে এখানে দুর্নীতি, যেহেতু গত সরকারের আমলে ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছিল দেশের থেকে, সেই টাকাগুলো তো ফেরত আসেনি। এবং আমাদের দেশের ব্যাংক, আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যে ভঙ্গুর একটা দশা, গার্মেন্টস, বিভিন্ন শিল্প কারখানাও বন্ধ হয়েছে। তো সব কিছু মিলিয়ে দুর্নীতিকে যদি রোধ করা না যায়, দুর্নীতি জিরো করে দেয়া সেটা হয়তো বা সম্ভব হয় না, কিন্তু গ্র্যাজুয়ালি আলটিমেটলি আপনার দুর্নীতিটাকে তো অবশ্যই একদম কমিয়ে নিয়ে আসতে হবে। কোন কোন খাতে দুর্নীতি হয়, সরকারি সেবা খাত যেগুলো আছে এবং অন্যান্য, আমাদের দিকে যেমন যখন আপনাদের আঙুল আপনারা তুলেন রাজনীতিবিদদের বিরুদ্ধে, তো সেই জায়গাগুলোকে আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট করা, যেমন দুর্নীতির কোনো সুযোগ আপনার না থাকে, টেন্ডারগুলোকে ওপেন করে দেয়া, এটা তো বলাই আছে আমাদের ইশতেহারে।
যে আমরা ওই যে ওই রকম কিছু করব না, যে গোপন লুকিয়ে কোনো চুক্তি করলাম যেখানে আমার দেশের স্বার্থের চাইতে আমার ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে গেল, সেটা যেন না হয়। কারণ এটা আমরা দেখেছি, এতে করে আমাদের দেশের খুব ক্ষতি হয়। তো আমাদের এই জনগণ আমাদেরকে যখন ভোট দেয়, আমাদের এই দেশটা পরিচালনা করবার জন্য দেয়। এই রাষ্ট্রের মালিক তো আমরা না, এই রাষ্ট্রের মালিক তো তারা, জনগণ। কিন্তু আমাদের দেশে। রাষ্ট্রের প্রধান যখন নিরপেক্ষ থাকেন, তখন আমরা দেখছি যে অনেক কিছুই সম্ভব হয়। আমরা একটু যাই, আমাদের স্টাফ করেসপন্ডেন্ট রয়েছেন জুবায়ের প্রধান, তিনি খুলনায় আছেন। জুবায়ের, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার নির্বাচনের পর খুলনায় আমরা সবসময় দেখেছি, নির্বাচনের আগেও সেখানে অনেক সহিংস ঘটনা ঘটেছে, সেখানে অনেক ধরনের খুন খামারিগুলো ঘটেছে। নির্বাচনের পর আপনি কি অবস্থা দেখছেন খুলনা? হাসিব, খুলনার যে পরিস্থিতি এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফল প্রকাশ হয়েছে মধ্যরাতে, সেটি আমরা 3টা নাগাদ সবগুলো কেন্দ্রের ফলাফল পেয়েছি। এই ফলাফলকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এই খুলনাতে আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই খুলনা যে 6টি আসন, এই 6টি আসনের জামায়াতের 2 জন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বিএনপির 4 জন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন। কারো পক্ষ থেকে কোনো প্রকার বিজয় মিছিল হয়নি, কোনো প্রকার উল্লাস নেই। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির টহল কার্যক্রম সেটি আমরা যেমন দেখছি। খুলনা এই 6টি আসনের মধ্যে সব থেকে আলোচিত যে আসনগুলো ছিল, 2টি আসন, যে খুলনা 5, যেটি ডুমুরিয়া এবং ফুলতলা এলাকা নিয়ে গঠিত। আমরা সেই 5 আসনের মধ্যেই এখন আছি। এখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি আসলে জামাতের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে তিনি প্রার্থী হয়েছিলেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলী আসগর লবি, তিনি বিএনপি প্রার্থী ছিলেন। অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু গতকালকে আমরা দেখেছি এবং ফল ঘোষণা যেটি হয়েছিল সেখানে আলী আসগর লবি তিনি 1,47,000 ভোট পেয়েছেন এবং জামাতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার তিনি 1,44,000 ভোট পেয়েছেন। অর্থাৎ মাত্র 3,000 ভোটের ব্যবধান কিন্তু এখানে জয় পরাজয় কিন্তু যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। একই সাথে খুলনা 1 যেটি দাকুব এবং বাটিয়াঘাটা এলাকা নিয়ে গঠিত, সেখানে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন জামায়াতের প্রার্থী কৃষ্ণনন্দী, হিন্দু প্রার্থী করেছিলেন জামায়াতের পক্ষ থেকে। সেখানে তিনি আসলে 50,000 ভোটের বেশি ব্যবধানে তিনি কিন্তু হেরেছেন। সেই আসনটি আপনারা জানেন যে হিন্দু অধ্যুষিত এলাকা এবং সেখানে 12 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থী হিন্দু ছিলেন এবং সেখানে কৃষ্ণনন্দী জামাতের প্রার্থী ছিলেন। সারা দেশে তার যেমন আলোচনা ছিল, কিন্তু নিজ এলাকায় তার যে নির্বাচনী এলাকা সেখানে তিনি কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। বাকি যে 5টি আসন রয়েছে খুলনার, সেখানে আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু খুলনা 1 আসনটি একটু ব্যতিক্রম ছিল, যেটি কৃষ্ণনন্দীর আসন। এবং আমরা দেখেছি খুলনা 2 যে আসন, সেখানে জামাতের প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন। খুলনা 6 জামাতের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকি যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন। এই ফল ঘোষণার পরপরই আমরা এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু এবং শান্ত দেখছি অনেকটাই, এবং যান চলাচল যেটি সেটিও স্বাভাবিকের তুলনায় এখন অবধি কম রয়েছে। সকালে আমরা এখানে সেনা টহল দেখেছি এবং আমরা দেখেছি যে এখানে কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বিএনপির পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে যারা যে 2টি আসনে বিজয়ী হয়েছেন তারা কিন্তু কোনো প্রকার কর্মসূচি এখন পর্যন্ত দেননি। কোনো প্রকার বিজয় উল্লাস কিংবা বিজয় মিছিল এই খুলনা থেকে করা হয়নি। জামাতের প্রার্থী যিনি মিয়া গোলাম পরোয়ার, এই আসনে তারা অনেকেই, তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যেমন অনেকাংশে হতাশ হয়েছেন এবং বিএনপির প্রার্থী যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বসিত থাকলেও কোনো প্রকার তাদের কর্মসূচি এখানে নেই এবং তাদের পক্ষ থেকে এবং সাধারণ ভোটার যারা ছিলেন, মানুষ যারা রয়েছেন, তারা আসলে বলছেন যে এখানকার যে সার্বিক পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠুভাবেই কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো হাসিব, খুলনা থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে খুলনায় আমাদের 2 জন ক্যান্ডিডেট, একজন আলোচিত ক্যান্ডিডেট তিনি পরাজিত হয়েছেন জামাতের গোলাম পরোয়ার, এবং আরেকজন যিনি ছিলেন কৃষ্ণনন্দী, উনি তাকে জামাত
যদিও ইসলামী দল তারা হিন্দুদের একটা দিয়েছিলেন, তিনিও পরাজিত হয়েছেন। এটা কি কারণ উনি বিশ্লেষণ করছেন। আমরা ফেরত আসি আমাদের আলোচনায়। আপা, আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে দুর্নীতি, আমরা এবার যেটা দেখলাম যে সরকার প্রধান যদি ইচ্ছা করেন তাহলে অনেক কিছু সম্ভব হয়। যেমন একই পুলিশ, যে পুলিশকে আমরা দেখেছি রাতের ভোট করে দিতে, সেই পুলিশ এবার আপনার এইবারের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন। সুতরাং যদি আমরা ধরি যে দুর্নীতি দমনে যদি সরকার প্রধান এবং সরকারের সকল যদি আন্তরিক হন তাহলেই মনে হয় এটা সম্ভব। আপনি কি মনে করেন আপা? না, আমিও মনে করি যে পুলিশ তাদেরকে সত্যিকার অর্থে যদি পেশাদারিত্বের সাথে পুলিশ দলীয় পুলিশ না হয়, যেমন গত টার্মগুলোতে আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের তারা আপনার পুলিশে, আর তাদের উপর যে নেতিবাচক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে তাদের সাথে আবার ওই আওয়ামী লীগের যে স্টুডেন্ট উইং তাদের কেউ কেউ হেলমেট পরে হাতুড়ি নিয়ে ওই যে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া, তো সেই জিনিসগুলো অপরাধীকে না ধরে অপরাধীর সাথে করে হাঁটা, এই জিনিসগুলোই বিভিন্ন সময়ে এতগুলো বছরে 15 বছরের অধিক সময়ে মানুষের মধ্যে রিয়াকশন তৈরি করেছিল। যেই কারণেই আমরা দেখেছি যে এইবার 5ই আগস্টের পট পরিবর্তনের পরে মানুষের খুব আস্থা এবং বিশ্বাসের একটু সংকট, যে ঠিক সেইভাবে পারছে না। তো এখন আমরা ঘুরে তো দাঁড়াতে হবে, যেহেতু তারা এখন পালিয়েছে, তো পুলিশকে এখন কোনো দলের প্রতিনিধিত্ব তারা করবে না, তারা কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন না, তারা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে যেটা আইন এবং শৃঙ্খলা রক্ষা করা, যেটা তাদের প্রধান দায়িত্ব, সেই কাজটাই যদি সত্যিকার অর্থে করেন তাহলেই তো হয়ে যায়। এটা তো খুব কঠিন আর বড়। হ্যাঁ, সরকার প্রধান যিনি থাকেন তার সদিচ্ছা, হ্যাঁ একটা ব্যাপার থাকে যে ওই রাজনৈতিক সদিচ্ছা আমরা যেটাকে বলি, যে হয়তো আপনি দেখিনি যে শেখ হাসিনা পুলিশকে বলছেন ওদের ধরো, ওদের মারো, কিন্তু আমরা এটা ধরে নিয়েছি দ্যাট ওয়াজ ইমপ্লাইড যে উনি এটা বলেছেন বলেই ওই গণহত্যাগুলো তাদের সময়ে হয়েছে। গণহত্যাগুলো আপনার এই হাজার হাজার ছাত্র জনতার, তার পাশের বড় যারা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় পুলিশের অফিসার যারা এই জিনিসগুলোর সাথে জড়িত, প্রাসঙ্গিক হয়েছে। কাজেই আমাদের সেই নিকট অভিজ্ঞতা, সেখান থেকে আমরা আসলে জুলাই সনদে আসছি। স্যারের কাছে একটু আসি যে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট হওয়ার জন্য এই সরকার প্রধান যখন একক ক্ষমতা হয়ে যায় তখন তারা ফ্যাসিস্ট হয়ে যায়, যার কারণে এবারে আমরা একটা জুলাই সনদ স্বাক্ষর করেছি এবং এটার উপরে গণভোটও হয়েছে এবং গণভোটে আমরা হ্যাঁ বিজয়ী হয়েছে। এখন আমরা জানতে চাই আপনার কাছে যে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ার পরে এই জুলাই সনদ কিভাবে কার্যকরী হবে? ধন্যবাদ। আসলে আমি একটু আপার সাথে যোগ করি, সেটা হচ্ছে যে আমি মনে করি যে প্রধানতম এখন চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা ইস্যু বা এমন একটা বিষয় যার সাথে জড়িত যেগুলো আমরা মূল বলছি দুর্নীতি, তারপরে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, এগুলো কিন্তু জড়িত। এক কথায় আমার কাছে যেটা মনে হয় যে আসলে ওই আপাও বলেছেন যে খুবই সহজ কি, যে আমার সদিচ্ছা। আপনিও বলছেন যে যিনি সরকার প্রধান আছেন, যিনি সরকারে আছেন, যারা রাজনৈতিক দলে আছেন, তাদের সকলের সদিচ্ছা। নিয়ম এবং নীতির বিষয় কিন্তু কেউ জানেন না এমনটি আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা, যে জুলাই সনদে আমরা অনেকগুলো সুন্দর কথা বললাম, লেখলাম, স্বাক্ষর করলাম, কিন্তু যারা স্বাক্ষর করলাম, যারা লেখলাম, জনগণ রায় দিলেন, এর প্রয়োগের সময়ে যে যারা এটাকে প্রয়োগ করবেন, অর্থাৎ এখন দায়িত্ব হচ্ছে বিএনপির, এখন দায়িত্ব হচ্ছে যারা সরকার গঠন করবেন তাদের ক্ষেত্রে এই যে সদিচ্ছাটার প্রকাশ করা, যেটাকে আসলে খুব পুরানো একটা কথা, দুষ্টের দমন শিষ্টের পালন, এই যে জায়গাটা, যেটা আপাও বলছিলেন একটু আগে, যে আইন শৃঙ্খলা রক্ষা করবে তার সাথে যদি যারা অপরাধী তারা
থেকে যায়। অর্থাৎ যিনি অপরাধ করছেন তিনি যেই হন না কেন, তিনি দলের হন, তিনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হন, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হন, যেই হন না কেন, তার তো আরও বেশি দায়িত্ব তাদের, যে তারা এই বিষয়গুলো জানবেন এবং সেইভাবে চলবেন। তো এই যে যেই কথাটা বলছেন যে ট্রান্সপারেন্সিটা এইখানেই আমি মনে করি যে প্রয়োজন, যে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের যেই সমস্ত জায়গাগুলোতে এই পদ্ধতি, যে জায়গাটা একটা তো আমরা আলাপ করলাম যে আমাদের সদিচ্ছা, নিজের ভেতরের সকলের সহযোগিতা, যে আবার যদি এমন হয়, আমি কিন্তু এককভাবে মনে করেন আমি আমার শিক্ষার্থীদের বলছি যে তোমরা পরীক্ষায় কি করো না, নকল করো না। আমি নিজে যখন প্রশ্ন করছি, আমি আরেকজনের প্রশ্নটা দেখে নকল করে প্রশ্ন করছি। এই যে নীতি, এই নীতি যদি বহাল থাকে, অর্থাৎ নিজের জিনিসগুলোকে প্রথমে ঠিক করা আমি মনে করি। এরপরে আসেন যে পদ্ধতির যে জায়গাগুলো আছে, যে সেটা সরকারের যেমন আছে, সরকারের সাথে যারা মানে আমাদের অনেকগুলো জায়গা আছে, যে মনে করেন আমাদের যারা সিভিল সোসাইটি রয়েছেন, আমাদের যারা পলিসি মেকিংয়ে যারা প্রভাব ফেলছেন, আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা মিডিয়া আছেন, যে মিডিয়াকে কথা বলতে দেওয়া, যে সহজ করার জন্য, এটা যেমন একটা সরকারের দায়িত্ব, একইভাবে যে মিডিয়ার দায়িত্বর জন্য না, মিডিয়াও কিন্তু যেন সেইভাবে থাকে যে তারা সঠিক জিনিসটাকে তুলে আনে। যেটা বলতে যে আমি এটা বলছিলাম, যে দেখা গেল যে আমি আপনার সমালোচনা করছি ঠিকই, কিন্তু আমি যখন করছি সেটাকে কিন্তু আমার ঠিকই আপনার অন্তত যেই বিষয়ে সমালোচনা করছি সেটাকে ভেঙেই আমি করছি। এই তার মানে এটা প্রধান অবশ্যই যে যারা নিয়ন্ত্রণে থাকবেন, যারা এগুলোকে প্রয়োগ করবেন তাদের বিষয়, এবং এখানে অবশ্যই খুবই কঠোরভাবে আমি মনে করি যে সেটা এমন হতে পারে যে আমার পরিবারের কেউ হতে পারেন, আমার খুব ঘনিষ্ঠ কেউ হতে পারেন, কঠোরভাবে যদি দমন করা যায়। এবং যদি একটা মেসেজ, যেই কথাটা আমরা আলাপ করছিলাম, যে আমরা কিন্তু প্রায় একটা কথা বলি যে আমাদের 17 বছরের দেখা, তো আমাদের কিন্তু একটা অভ্যাস হয়ে আমরা গেছে। একটা আলোচনা শেষে আসছি। আপা, আপনারা বিজয়ী দল। এবার আপনারা দেখেছি আমরা যে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছেন, এবং আরেক দুইটি সংস্থা, বিশেষ করে সামরিক বাহিনী, মিলিটারি সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আনসার বিডিবি, ইভেন আপনার বিজিবি, পুলিশ, সকলে মিলে তারা একটা সুস্থ নির্বাচন করতে। আপনি বিজয়ী দলের হিসাবে তাদেরকে কি বলবেন? আমি সবচাইতে প্রথমে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, যাদের অধীনে এই নির্বাচনটা হলো, জি, আমি ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনে যারা আছেন, নির্বাচন কমিশনের প্রতিটি সদস্য, এবং সেই সাথে আপনি যাদের কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, তাদের যে অ্যাক্টিভ রোল আমরা দেখেছি, যেটা অতীতে দেখিনি, আমরা সেটাকে সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশের, ওনারা কখনো ভুল করতে পারে না। ওনারা আমাদের দেশটাকে, আমরা সবাই মিলেমিশে জনসাধারণের ভূমিকাটাকেও অনেক বড় করে দেখতে হবে এই নির্বাচনে। সেই সাথে আমাদের রাজনৈতিক দলগুলোকেও একটু ক্রেডিট দেন যে আমরাও কোনো সহিংসতা কিছু করিনি, সেই জন্য আমরা চেষ্টা করেছি। জি, সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আমরা শেষ করছি। আমাদের বিজয়ী দলের পক্ষ থেকে মুন্নিয়াপা, নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আনসার, বিডিবি, সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন শেষ হয়েছে। এখন আমরা একটা আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।